কর্মবিরতিতে তৃতীয় দিনেও অচল সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়। কাল শিক্ষক নেতাদের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক। অবাধে গাছ বিক্রির অভিযোগ খোদ বন কর্মকর্তার বিরুদ্ধে। বিক্রি হচ্ছে পাহাড়ের মাটিও। কক্সবাজারের নতুন আতঙ্ক হাবিবুল। দুর্নীতির আখড়া মেহেরপুরের গাংনী বিএডিসি অফিস। শ্রমিকদের টাকা আত্মসাৎ। জড়িত যুগ্ম পরিচালক মোরশাদুল ইসলাম। 1.5 লাখ ইভিএমের 1 লাখই অকেজো। ফের নতুন ইভিএম কেনার তোড়জোড়। বিপাকে কর্মকর্তা কর্মচারী। এবং ঢাকা উত্তরে 36টি ফুটওভার ব্রিজের নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ। এখনো বেশিরভাগই ভিত্তি ও কলাম পর্যায়ে। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি অরিন ইশরাত। এবারে বিস্তারিত। পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে দেশের 55 পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। এতে আজও অচল রয়েছে দেশের সব বিশ্ববিদ্যালয়। বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, শিক্ষক নেতারা কি বলছেন এবং সরকারের সঙ্গে বৈঠকের বিষয়ে তারা কি জানিয়েছেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গত কয়েকদিন থেকে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা আন্দোলন করে আসছেন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে। আজকে হচ্ছে আন্দোলনের তৃতীয় দিন। তা আন্দোলনের তৃতীয় দিনে এসে শিক্ষকরা কিন্তু তাদের দাবি আদায়ে অনড় রয়েছে। তবে এরই মধ্যে একটি খবর এসেছে, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি যেটি বলছেন, তাদের এই আন্দোলনের ফলে আগামীকাল কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে তাদের একটি বৈঠক রয়েছে। আমরা একটু স্যারের কথা শুনতে চাই যে কি নিয়ে মূলত তারা বৈঠকে বসছেন এবং কি জন্য তাদেরকে ডাকা হয়েছে। পান্না সাহেবে উনি টেলিফোনের মাধ্যমেই সংযোগ করেছেন। তারপর উনি আমাদের আন্দোলন সম্বন্ধে জানতে চেয়েছেন এবং আন্দোলন তোমরা কেন করছো শিক্ষকদের অধিকার নিয়ে। আমরা বললাম যে না, ঠিক আছে, আমরা আন্দোলন করছি, যৌক্তিক আন্দোলন। উনি শুনেছেন। একটা পর্যায়ে উনি বললো যে ঠিক আছে, তোমরা আমার সাথে আসো আজকে। তখন উনি বললো আপনারা আসেন। আপনি বললাম যে ঠিক আছে, আমরা আসবো। তখন 7টার সময় বললো যে ফেডারেশন নিয়ে আসেন, আর আমি ফেডারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। তখন বললো ঠিক আছে। এর পরবর্তী পর্যায়ে একটু পরে উনি আবার কারেকশন করলেন যে না, আমার রাত্রে সাভারে ওনার একটা প্রোগ্রাম আছে, এটা সেরে উনি কাল সকালে আমাদের সাথে প্রোগ্রাম করবেন। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ফেডারেশনের কারা আসবে সেটা উনি জানতে চেয়েছেন। আমি বললাম তো আমাদের আমরা 7-8 জন বা 9 জন, যাই হোক, আমরা ওনার সাথে গিয়ে সকালে আলোচনা করব। আমাদের আলোচনা ফলপ্রসূ হলে, আমাদের দাবি মেনে নিলে আমরা আমাদের আন্দোলন থেকে আমরা সরে আসবো। আর এর মধ্যে মূল যে জিনিস হলো যে প্রত্যেক স্কিম প্রত্যাহার করতে হবে এবং স্বতন্ত্র বেতন স্কেল জুডিশিয়ারিদের জন্য যেটা করা হয়েছে, আমরা সে আলোকে আমরা থাকতে চাই। তাহলে এটা আমাদের অধিকারটাও রক্ষা হবে। পাশাপাশি আপনার যে আমাদের সুপারগেটটি, যে আমাদের সম্মানটি, যেটা 2015 সালে সিদ্ধান্ত হয়েছে, সে সুপারগেটটি আমরা চাচ্ছি। এই হলো আমাদের মূল দাবি। না, উনি ওই ব্যাপারে কোনো কিছু বলেন নাই। উনি বলছে সকালে আমাদের বিকালে জানাবে যে উনি আমরা কোথায় বৈঠকটি হবে। এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত পাইনি। যে আপনি শুনছিলেন যে শিক্ষক সমিতির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বলছিলেন যে আন্দোলনের আজকে তৃতীয় দিনে এসে মূলত ওবায়দুল কাদের তাদেরকে বৈঠকে ডেকেছেন। তবে বৈঠকে মূলত কি বিষয় নিয়ে কথা হবে সেটি মূলত এখনো ঠিক হয়নি এবং কোথায় বৈঠক হবে সে বিষয়ে কিন্তু এখনো তাদেরকে জানানি। তারা যেটা বলছে, আজকে সন্ধ্যার পরে মূলত তাদের জায়গাটি জানানো হবে। আগামীকাল মূলত বৈঠকটি হওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে প্রত্যয় পেনশন স্কিম প্রবর্তনের পর থেকে কিন্তু শিক্ষক কর্মকর্তারা আন্দোলন করে আসছিলেন। তারা যেটি বলছিল যে বিদ্যমান যে সুযোগ সুবিধা বর্তমান পেনশন ব্যবস্থায় আছে, প্রত্যয় চালু হলে সেই বিদ্যমান সুযোগ সুবিধা থেকেও তারা বঞ্চিত হবেন। এই জন্য মূলত তারা আন্দোলন করে যাচ্ছেন এবং তাদেরই আন্দোলনের ফলে শিক্ষার্থীদের কিছুটা সমস্যা হচ্ছে। এটি সমস্যা হলেও তারা মূলত পরবর্তী তাদের দাবি মেনে নিয়ে মূলত তারা ক্লাসে ফিরে যাবেন। আপনাকে একটি কথা জানিয়ে রাখি, গতকাল কিন্তু অর্থমন্ত্রী বলেছিলেন যে শিক্ষকরা প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে যে আন্দোলন করছে, এই আন্দোলনটি একেবারেই অযৌক্তিক। কারণ হচ্ছে এই স্কিমে মূলত নতুন যারা জয়েন করবেন তাদেরকে এই প্রত্যয় স্কিমের আওতায় নিয়ে আসা হবে। কিন্তু শিক্ষক নেতারা বলছেন মূলত তারা তাদের কথা চিন্তা না করে পরবর্তী প্রজন্মের যারা মেধাবী শিক্ষার্থী বা যারা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী বা শিক্ষক হবেন তাদের কথা ভেবেই কিন্তু তারা আন্দোলন করছেন। তাদের এই আন্দোলনটা শুধুমাত্র তাদের জন্য না। এবং তারা যেটি বলছেন যে ওবায়দুল কাদের তাদের সাথে ডেকেছেন এবং ওবায়দুল কাদের হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই জন্য তারা তার ডাকে সাড়া দিয়েছেন। তবে তাদের কিন্তু একটা বার্তা আছে, এই আন্দোলনের ফলেই যে তাদের আন্দোলন শেষ হবে, ডাকার ফলেই যে তাদের আন্দোলন শেষ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এমন না। কিন্তু তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া
হবে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে প্রত্যয় পেনশন স্কিম যেমন বাতিল করতে হবে, একই সাথে শিক্ষকদের সুপার গ্রেডে পদোন্নতি দিতে হবে এবং তাদের জন্য আলাদা একটি স্বতন্ত্র স্কিম গঠন বেতন কাঠামো গঠন করতে হবে যাতে করে তাদের সুযোগ সুবিধা বিদ্যমান থাকে। এবং তারা যেখানে বলছেন বিশ্বে যখন শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে সেখানে বাংলাদেশের শিক্ষকদের সুযোগ সুবিধা কমে যাচ্ছে, এটা এক প্রকার বৈষম্য। তবে তারা আশা করছেন আগামীকাল ওবায়দুল কাদেরের সাথে যে বৈঠক আছে সেই বৈঠকটি তাদের ফলপ্রসূ হবে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। কর্মবিরতির আরো খবর জানাতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন নূর ইসলাম রকি। রকি, কর্মবিরতি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা কি বলছেন? টানা তৃতীয় দিন কিন্তু আসলে সারা দেশের মতো খুলনায়ও কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মবিরতি পালন করছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী। দর্শক, আপনারা জানেন যে 3 দফা আন্দোলনের দাবিতে কিন্তু এই কর্মবিরতি সারা দেশের ন্যায় খুলনার বিশ্ববিদ্যালয়গুলো পালন করা হচ্ছে। এই দাবিগুলোর মধ্যে আছে অর্থ মন্ত্রণালয় জারিকৃত যে পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন সেটা প্রত্যাহার, পাশাপাশি যে প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ সহ শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি জানিয়েছে শিক্ষকরা। পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু দাবি জানিয়েছে যে অর্থ মন্ত্রণালয়ের এই জারিকৃত প্রত্যয় পেনশন স্কিমের বাইরে তাদের রাখার জন্য। এবং এই দাবিতে কিন্তু তারা গত 1 মাস বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে এবং গত 3 দিন ধরে তারা টানা সর্বাত্মক কর্মবিরতি পালন করছে। আমরা এখন কথা বলবো কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের সাথে, তার কাছে জানতে চাইবো এই কর্মবিরতির বিষয়ে। আমাদের যে সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রত্যয় নীতিমালা যেটা ঘোষণা করা হয়েছে সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা থেকে আমরা প্রত্যাহার চাচ্ছি। কারণ এইটার মাধ্যমে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বা বিশ্ববিদ্যালয়ের যে মর্যাদা সেটা অবনমন করা হয়েছে বলে আমরা মনে করছি। আমরা যে পেনশনের বিভিন্ন সুবিধা যেগুলো আমরা ভোগ করতাম সেটা আমরা এখন পাচ্ছি না। আমরা একই সঙ্গে একই জাতীয় এতদিন সুবিধা ভোগ করে আসছি, এর মধ্যে হঠাৎ করে সরকারের প্রজাতন্ত্রের সরকারি অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের ব্যতি রেখে আমাদেরকে কোনো একটা নির্দিষ্ট স্কিমের মধ্যে ফেলাই দেওয়ার ফলে আমাদের শিক্ষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এবং সেই সঙ্গে আমরা চাচ্ছি যে আমাদের 2015 সালে যখন পে স্কেল ঘোষণা করা হয় তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুপার গ্রেড চালু করার কথা ছিল, আশ্বাসের কথা ছিল, কিন্তু অদ্যবধি সেটা এখনো না প্রদান করায় আমরা দাবি জানাচ্ছি যে আমাদের এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত করা হোক। সেই সঙ্গে আমাদের আশেপাশে যে দেশগুলো আছে তাদের আর্থসামাজিক বিবেচনা করে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল করা প্রয়োজন বলে আমরা মনে করছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে শিক্ষকরা কিন্তু তাদের 3 দফা দাবি আন্দোলনের সর্বাত্মক যে কর্মবিরতি সেটা পালন করছে এবং তারা কিন্তু এ বিষয়ে অনড়। এদিকে পাশাপাশি একটু জানিয়ে রাখি যে শিক্ষকদের এই কর্মবিরতির কারণে কিন্তু শিক্ষার্থীরা সেশন জটে পড়ার সম্ভাবনা রয়েছে বলে একাধিক শিক্ষার্থীরা আমাদের জানিয়েছে। তারা যেটা জানিয়েছে যে সরকারের এই বিষয়ের কারণে কিন্তু শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী যে নির্দিষ্ট বয়সের যে ব্যাপারটা আছে বিশেষ ক্যাডার বা অন্যান্য, তাদের কিন্তু আসলে বিড়ম্বনায় পড়তে হবে। খুলনা থেকে কর্মবিরতির এই ছিল সর্বশেষ সংবাদ। কুয়েট থেকে আমরা এখন চলে যাব সরাসরি বরিশালে আমাদের সহকর্মী শফিক মুন্সির কাছে সেখানকার কর্মবিরতির বিস্তারিত জানবো। রকি, আসলে আপনি যেমনটি বলছিলেন যে সার্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবি নিয়ে কিন্তু আজ তৃতীয় দিনের মতো খুলনার মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক যারা তারাও কিন্তু আসলে কর্মবিরতি পালন করছেন, পূর্ণাঙ্গ কর্মবিরতি। একই সাথে কিন্তু এই যে দাবি তার সাথে আরো দুটো দাবি কিন্তু তার আছে, বিশেষ করে শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তকরণ এবং স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন। এই দাবিতে কিন্তু আজ তৃতীয় দিনের মতো তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে গ্রাউন্ড ফ্লোর সেখানে কিন্তু শিক্ষকরা গত 1 ঘন্টা যাবত আসলে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছিলেন এবং তাদের এই যে আন্দোলনের ধারাবাহিকতা এটা আসলে চলমান থাকবে বলেই আসলে আমরা জেনেছি। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর আব্দুল বাতেন চৌধুরীর সাথে একটু কথা বলবো। স্যার, একটু খুব ছোট করে আসলে বলবেন যে আপনাদের এই আন্দোলনের ধারাবাহিকতা আসলে কতদিন চলবে? আমাদের এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য, ততদিন পর্যন্ত না আমাদের দাবি আদায় না হয়। যখন দাবি আদায় হবে আমাদের আন্দোলন তখন স্থগিত হয়ে যাবে। আমরা আশা করি আমাদের দাবিগুলো সরকার অনুধাবন করার চেষ্টা করবেন এবং যত দ্রুত সম্ভব আমাদের দাবিগুলো মেনে নেবেন। স্যার, এখন পর্যন্ত আসলে কোনো আশার বাণী বা সরকারের কোনো পক্ষ থেকে আপনাদের সাথে বসার কোনো আলোচনা হয়েছে কিনা? আমার জানা মতে এখন পর্যন্ত কোনো আলোচনার প্রস্তাব আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এখন পর্যন্ত দেওয়া হয়নি। আর স্যার, শিক্ষার্থীরা আসলে কিছুটা ভোগান্তিতে তো পড়ছেই স্বাভাবিকভাবে, যেহেতু 3 দিন ক্লাস পরীক্ষা তাদের বন্ধ। এই বিষয়টা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? শিক্ষার্থীরা, এটা ঠিক যে আন্দোলন দীর্ঘায়িত হলে শিক্ষার্থীদের কিছু ভোগান্তি হবে, তবে সেই ভোগান্তি
নিরসন করার দায়িত্ব আমাদের আমাদের যেমন রয়েছে, সরকারের তার থেকে বেশি রয়েছে। সরকারই তো এই পরিস্থিতি সৃষ্টি করেছে। সুতরাং আমরা আশা করব সরকার দ্রুততার সহিত এই সমস্যা নিরসন করবেন। আর একান্ত আমাদের পক্ষে যেটা সম্ভব রয়েছে সেটা হচ্ছে আমরা অতিরিক্ত ক্লাস নেওয়ার মধ্য দিয়ে তাদের এই যে দুর্ভোগ হচ্ছে সেটা আমরা কিছুটা লাঘব করার চেষ্টা করবো। কিন্তু আমি মনে করি আমাদের থেকে এই মুহূর্তে সরকারের উচিত দ্রুত আমাদের দাবি মেনে নেওয়া। তাহলে আমরা শিক্ষার্থীদের ক্লাসে পাবো, আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই, আমাদের গবেষণার কাজে ফিরে যেতে চাই। আমরা আসলে যেমনটি শুনছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নেতার কাছ থেকে, যে তারা কিন্তু বিভিন্নভাবে নিপীড়ন এবং বৈষম্যের শিকার বিধায় তারা দেয়ালে পিঠ থেকে যাবার দরুন কিন্তু আজ এই তৃতীয় দিনের মতো তারা কর্মবিরতি পালন করছেন। এবং যদি দ্রুতই আসলে এই পরিস্থিতির সমাধান সরকারের পক্ষ থেকে উদ্যোগ না নেওয়া হয়, তবে আসলে এমন একটা অচলাবস্থা, এটার ধারাবাহিকতা আসলে আরো দীর্ঘ হবে বলেই এখন পর্যন্ত আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আমরা শিক্ষকদের কাছ থেকে তেমনটাই জানতে পেরেছি। তো বরিশাল থেকে এই ছিল চলমান যে শিক্ষকদের কর্মবিরতি আন্দোলন, সে ব্যাপারে সর্বশেষ। আমরা এখন চলে যাব চট্টগ্রামে, সেখানে আমাদের সহকর্মী AK নাজিম জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। যে আসলে যে সার্বজনীন যে পেনশন স্কিম চালু করা হয়েছে, সেই পেনশন স্কিমে যে বৈষম্যমূলক যে দাবিটি রয়েছে সেটির বিরোধিতা করে যখন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা একটু গঠন করে মূলত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলনে আসলে গত 3 দিন ধরে, আজকে তৃতীয় দিন, সেই 3 দিন ধরে তারা লাগাতার আন্দোলন করে যাচ্ছেন। এতে করে আসলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চরম স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকেও আসলে একই দাবিতে আন্দোলন করে যাচ্ছেন, কারণ তারা বলছেন সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা প্রজ্ঞাপনের বৈষম্যমূলক যে প্রত্যয় স্কিম তারা অতি বিলম্বে প্রত্যাহার করার জন্য বারবার বলছেন। কারণ এটি প্রত্যাহার করা না হলে তারা লাগাতার আন্দোলন করে যাবেন বলে এখানকার কর্মকর্তা কর্মচারীরা বলছেন। কারণ বিশ্ববিদ্যালয়ে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা একটি ঐক্য পরিষদ গঠন করেছেন। ঐক্য পরিষদ গঠন করার পরে তারা টানা আন্দোলন করে যাচ্ছেন। এতে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম যেভাবে স্থবির হয়ে পড়েছে, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যেসব কার্যক্রম সেগুলো আসলে অচল অবস্থায় বিরাজ করছে। আর শিক্ষক থেকে শুরু করে যারা শিক্ষক রয়েছেন তারাও একই দাবিতে আসলে আন্দোলন করছেন। কারণ তারা বলছেন যেভাবে তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে সেটি যদি অবসান না হয় তাহলে তারা লাগাতার আন্দোলন করে যাবেন। আসলে এই আন্দোলনের কারণে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। কারণ শিক্ষার্থীরা বলছেন এদের কর্মবিরতি এবং আন্দোলনের কারণে তাদের একাডেমিক কার্যক্রম যেভাবে স্থবির হয়ে পড়ছে, পাশাপাশি পড়াশোনার চরম ক্ষতি হচ্ছে। কারণ অনেকগুলো পরীক্ষা ইতিমধ্যে হচ্ছে না এবং পরীক্ষা থেকে শুরু ক্লাস না হওয়ার কারণে শিক্ষার্থীদের মাঝে চরম দুশ্চিন্তা কাজ করছে। কারণ পরীক্ষা না হওয়ার কারণে সেকশন জট সহ নানান সমস্যায় শিক্ষার্থীরা সঠিক সময়ে বিশ্ববিদ্যালয় থেকে তাদের পড়াশোনা শেষ করতে পারছেন। সেই জন্য তারা আসলে চাকরি জীবনে গিয়ে বড় ধরনের একটি ধাক্কা খেতে হচ্ছে। এদিকে বলতে গেলে কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ে যেভাবে একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়ছে, পাশাপাশি শিক্ষকদেরও একই দাবিতে আসলে সব মিলিয়ে বলা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুরো অচল অবস্থা বিরাজ করছে। আর শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বলছেন তাদের দাবি দেওয়া যদি পূরণ না হয় তাহলে তারা আরো কঠোর কর্মসূচি দিবেন। কারণ তাদের যে কর্মসূচি লাগাতার চলবে। তারা বলছেন তাদের যে কর্মসূচি তারা সেটি সরকারের বিরোধিতা করছেন না, তারা চাচ্ছেন এই পেনশন স্কিমে যে বৈষম্যমূলক একটি স্কিম চালু করা সেটা যেন প্রত্যাহার করা হয়, সেই দাবি তারা বারবার করছেন। পাশাপাশি শিক্ষকরা যেটি বলছেন তাদের ধর্মঘটের কারণে যে শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য মূলত তারা বিভিন্ন সময় বন্ধ এবং বিভিন্ন সময় তারা শিক্ষার্থীদের ক্লাস নিয়ে, অনলাইনে ক্লাস নিয়ে তারা তাদের শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে সেটি তারা পুষিয়ে দিবেন। তবে শিক্ষার্থীদের যে ক্ষতি, শিক্ষার্থীরা বলছেন তাদের একাডেমিক কার্যক্রম শেষ করতে আসলে শেষ হয়ে যাওয়ার বয়স বেড়ে যাবে, এতে করে তারা চাকরি জীবনে বর্তমানে থাকা যেতে হয়। তবে সব মিলিয়ে বলা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে পুরো বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা বিরাজ করছে। এতে করে আসলে এক ধরনের স্থবির হয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সর্বশেষ। আপনাদের ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এ যেন রক্ষকই ভক্ষক। সরকার যখন বন রক্ষায় বদ্ধপরিকর, ঠিক সেই মুহূর্তে বনের কিছু অসাধু কর্মকর্তা উজাড় করছে বনভূমি। এমনই এক দুর্ধর্ষ কর্মকর্তা হাবিবুল। কক্সবাজারের পেকুয়া উপজেলার নতুন আতঙ্ক। রাত গভীর হলেই সারি সারি ট্রাকে করে দেশের বিভিন্ন এলাকায় চলে যায় বনের গাছ, আর পাহাড় কেটে মাটি ও বালুও বিক্রি হচ্ছে তার নেতৃত্বে। এসব কাজে বাধা দিলেই গ্রামের সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানি করে খোদ বন কর্মকর্তা নিজেই। কক্সবাজার থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ।
কক্সবাজারের পেকুয়া থেকে 50 কিলোমিটার দূরের দুর্গম বারবাকিয়া। ছোট বড় অসংখ্য পাহাড় আর গহীন ঘন জঙ্গলে ঘেরা 15,000 একর জায়গা নিয়ে এই বনভূমি, যেখানে রয়েছে বন বিভাগের টইটং, বারবাকিয়া ও পহরচাঁদা নামে 3টি বিট। এই বনাঞ্চলের দেখভালের দায়িত্বে তিনি হয়ে উঠেছেন বনখেকো। বারবাকিয়ার এই রেঞ্জ প্রধানের নাম হাবিবুল হক। তার ভয়ে তটস্থ স্থানীয় বাসিন্দারা। বনের বড় বড় গাছ আর পাহাড়ের বালু এবং মাটি রাতের আধারে দেশের বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেওয়ার সিন্ডিকেটের প্রধান হাবিবুল। তার নেতৃত্বেই গভীর রাতে চলে এই অপকর্ম। কাজে বাধা দিলেই পাহাড়ে বসবাস করা বাসিন্দাদের উপর নেমে আসে মামলার খড়গ। বালু তা গাড়ি 500 টাকা 1000 টাকা লয় ইয়ার বাদ আগে তুলিবার আগে দিতে তারা টাকা হাই ফেলায়। শুধু তাই নয়, রেঞ্জ কর্মকর্তার নির্দেশে কাঠের এবং বালু ট্রাক থেকে তোলা হয় চাঁদা। গাড়ি বেঁধে 1000 থেকে 5000 টাকা করে চাঁদা তোলা হয়। সবগুলো গাছ কাটিয়ে নিয়ে গেছে। এরা আমরা মনে করছি এরা যদি এগুলো সুযোগ সুবিধা না দেয়, এগুলো গাড়ি নিয়ে এখানে পাহাড়ের ভিতর গাড়ি নিয়ে কিরকম করে ঢুকবে। গাছের গাড়ি একটা চলে, গাড়ি কার অসুবিধা নাই, এইটা ছাড়ে দাও। 1000 টাকা নেয়, 5000 টাকা নেয়, 2000 টাকা নেয়। হাবিবুলের ইশারাতেই পাহাড়ের বালু ও মাটি বিক্রি হচ্ছে দেদারসে। তার নির্দেশেই পাহাড় থেকে 4 লাখ ঘনফুট বালু উত্তোলন করেন স্থানীয় বালু ব্যবসায়ী জাকির হোসেন। হাবিবুর সাহেব যতক্ষণ বিট কর্মকর্তা আছে ফরেস্টার ইতারা লাগাব ম্যানেজ করিয়ে কি করি। দফায় দফায় ঘুষ দিয়েও বড় কর্তার মন গলাতে পারেননি এ ব্যবসায়ী। উল্টো নতুন করে 20 লাখ টাকা ঘুষ পরিশোধ না করায় আটকে দিয়েছেন বালু। আমার কাছ থেকে 20 লাখ টাকা চাইছে। আমি বলছি আমার কাছে এতগুলো টাকা নাই, 20 লাখ টাকা নফানোর হারামের লিঞ্জার আর বাল্লিতে হবে। হাবিবুলের কুকৃতির এখানে শেষ নয়। পাহাড়ে ঘর তুলতেও বন কর্মকর্তাকে 5 থেকে সর্বোচ্চ 2.5 লাখ টাকা করে মাসোয়ারা গুনতে হয় স্থানীয়দের। চাঁদা না পেলেই নিরীহ মানুষদের ধরে ধরে মামলা ঠুকে দেন হাবিবুল। একটা যদি টিউবওয়েল বসাই এখানেও টাকা লাখ দেড় লাখ টাকা হলে লেখা নিল ঘর বানতে, যতবার আসে ততবার টাকা খুঁজে না হলে ঘর করতে দেয় না। বন দেখাশোনা ও পরিচর্যায় সরকারি কর্মচারীরা নিয়োজিত থাকলেও জোরপূর্বক বিনা পারিশ্রমিকে এই কাজে বাধ্য করা হয় স্থানীয় বাসিন্দাদের। একদিন বেতন ছাড়া বিয়ার হিসাবে বেতন হবে। আর ব্যাকিং করায় ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের সিংহভাগের বিরুদ্ধেই মামলা দিয়ে রেখেছেন হাবিবুল। মিথ্যা মামলা তো অনেক দেয়, গাছ খায় খুদনে মামলা না দেয় না, হাজারের মামলা দেয়। অভিযোগের পাহাড় নিয়ে রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হকের মুখোমুখি দেশ টিভি। সাফ জবাব, এসবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অবশ্যই ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের মিথ্যা হয়রানি করার জন্য এগুলো করা হচ্ছে। চাকুরির বিধিমালা ভঙ্গ করে বন কর্মকর্তার এমন অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন ও পরিবেশ মন্ত্রীর। আমরা কাউকে ছাড় দেব না, এবং তবে সেটা তদন্ত সাপেক্ষে। কেউ অভিযোগ করলে যে আমরা ব্যবস্থা নেব তেমন না, তবে আমরা অভিযোগ যদি তদন্ত করে আমরা সেই ধরনের কোনো তথ্য পাই অবশ্যই আমরা ব্যবস্থা নেব, এখানে কোনো ছাড় নাই। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। মেহেরপুরের গাংনী উপজেলার বিএডিসি অফিস যেন অনিয়ম ও দুর্নীতির আখড়া। অবৈধভাবে ফসল ও বীজ বিক্রি, শ্রমিকদের হাজিরার টাকা আত্মসাৎ, টেন্ডার ছাড়াই গাছ বিক্রি সহ নানা অনিয়মই এখানে নিয়মে পরিণত হয়েছে। আর এসব অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত খোদ এই দপ্তরেরই যুগ্ম পরিচালক মোরশাদুল ইসলাম। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় কৃষকরা। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এটি মেহেরপুরের গাংনী উপজেলার বিএডিসি অফিস থেকে বিভিন্ন ফসল ও ফসলের বীজ গোপনে বাইরে নিয়ে যাওয়ার দৃশ্য। এভাবেই এগুলো নিয়ে গিয়ে অবৈধভাবে করা হয় বাইরে বিক্রি। দীর্ঘদিন ধরে ফসল ও বীজ বিক্রি, শ্রমিকদের হাজিরার টাকা আত্মসাৎ, টেন্ডার ছাড়াই গাছ বিক্রি সহ নানা অনিয়মকে নিয়ম বানিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছেন এই অফিসের কর্মকর্তা কর্মচারীরা, যার মূল হোতা হিসেবে রয়েছেন খোদ এই অফিসেরই যুগ্ম পরিচালক মোরশাদুল ইসলাম। গাংনী বিএডিসি অফিসকে পরিণত করেছেন অনিয়ম ও দুর্নীতির আখড়াখানায়, যা নিয়ে ক্ষুব্ধ স্থানীয় কৃষকেরা। উনি এখানে আসার পরে বহিরাগত লোক নিয়েছি এই ফার্মে ঢোকাইছে,
এই বহিরাগত লোক দিই তাদেরকে দিয়ে যত লুটপাট সবকিছু তাদের মাধ্যম দিয়ে সে করায়। ৫,০০০ লোকের বরাদ্দ আছে, তাতে ১,০০০ লোক দিয়ে কাজ দিলে ৪,০০০ শ্রমিক সব আত্মসাৎ করে ফেলে। আমরা যাতে হাত দিয়ে যাই তো আমরা হাত দিয়ে দেয় না, বলে এটা বড় সাহেব নেবে। আর যাদের সহযোগিতায় যুগ্ম পরিচালক মোরশাদুল ইসলাম গাংনী বিএডিসি অফিসকে দুর্নীতির আখড়াখানা বানিয়েছেন, তারা নাকি এসবের কিছুই জানেন না। রাস্তা দিয়ে অনেক ফসল পানি যায়, ভুট্টা যায়, গম যায়, এখন কোন গাড়ি কখন গেছে সেটা তো আমরা ওই সময় উপস্থিত ছিলাম না, আমি উপস্থিত ছিলাম। এখান থেকে গ্রেডিং হয়, গ্রেডিং করে আমরা হচ্ছে মেহেরপুরে পাঠিয়ে এসএসসিতে, বাকিটা নন সেল হিসেবে আপনার আমাদের গোডাউন আছে ওখানে চলে যায়। এর বাইরে যে কি হবে এটা তো আমি জানি না। তবে অনিয়মের বিষয়টি স্বীকার করে দাম্ভিকতার সাথে এই যুগ্ম পরিচালক বলছেন সবাইকে ম্যানেজ করেই চলেন তিনি। ওইভাবেই করতে হয়, ওইভাবে কোনভাবে ম্যানেজ, যেটা আপনার ওর ভিতরে মিনিমাইজ করতে হবে এবং এটা 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 হেড অফিসে জানে, এটা আপনার মিথ্যা বলা হবে যদি আমি বলি যে না আমি করি না। আর বিএডিসির উপপরিচালক বলছেন গাংনী বিএডিসি অফিসের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তিনিও কিছুই জানেন না। আমি জানি যে আমাকে সভাপতি রাখবে আর কি, কমিটি বসে সিদ্ধান্ত নেন এটা এই করে বিক্রি করবে আর কি। কাগজপত্র সই করতে হবে তখন জানতে পারবো, তারা এসব জানতে পারি না। অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের এমন দুর্নীতি ও অনিয়মের কারণেই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কৃষকেরা। তাই দ্রুত এই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা চায় তারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। ভারতের উত্তরপ্রদেশের শিব পূজায় পদদলিত হয়ে নিহত শতাধিক, গ্রেফতার হতে পারেন ধর্মগুরু। পাহাড়ি ঢলের পানিতে রাস্তাঘাট তলিয়ে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফেনী, সুনামগঞ্জ এবং মৌলভীবাজারে। এতে চরম ভোগান্তিতে লাখো মানুষ। এদিকে তিস্তার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ বাড়ছে রংপুর ও লালমনিরহাটে। সহকর্মীদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। গত দুদিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদী 4টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। এতে ফেনীর উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, বৈরাগপুর, পরশুরামের দক্ষিণ শালধর সহ 8টি গ্রাম প্লাবিত হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। এই বন্যার পানি আমাদের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, ব্যবসা বাণিজ্য সব আমাদের হয়ে গেছে। 11টা বাজে এখন ভাঙি, মুহুরী নদীর ভাঙি ব্যাগ, দোকান হাল, ব্যাগ সব মাল ব্যাগ লই গেছে। বন্যা বহুত ক্ষতিকর, এ পর্যন্ত পানি বারবার উঠে এখানে। আমাদের ভিতরে বাজারে আজকে 40 থেকে 50 বছর বাজে কোনো ক্ষতি হয় নাই। এদিকে এমন বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের কথা ভেবে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় 2 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র স্থগিত করেছে প্রশাসন। বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে আবারও সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর, ছাতক উপজেলা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সুরমা নদীর পানি শহরের ষোলঘর পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ তাহিরপুর সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এরই মধ্যে জেলা 200টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে 950 মানুষ। জেলায় পানিবন্দী অন্তত লাখো মানুষ। একবার বন্যা হয়ে গেল, আবার এই 3-4 দিন থেকে পানি বাড়তেছে আবার কমতেছে। আমাদের ফসলি জমি আমরা আবাদ করতে পারতেছি না, পানি বন্দি হয়ে থাকা লাগে। বন্যার ক্ষত না শুকাতে মৌলভীবাজারে ফের বন্যার আভাস। মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় মনু নদীর পানি 10 সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি 7 সেন্টিমিটার, জুরি নদীর পানি 172 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এদিকে তিস্তার ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে লালমনিরহাটের বাসিন্দাদের। পানি বাড়ে, এই পানি তো ঘর বাড়ি আমরা থাকতে পারি না, গরম আমরা আতঙ্কিত। পানি বাড়লে আমরা ইনকাম সোর্স বন্ধ, সবটা বন্ধ, কর্মকর্তা নাই। রংপুরে তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমা 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে স্থানীয়রা জানায় পানি কমলেও কমেনি দুর্ভোগ। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলছে পানি উন্নয়ন বোর্ড। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় 36টি ফুট ওভারব্রিজের নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও বেশিরভাগ রয়ে গেছে ভিত্তি ও কলাম পর্যায়ে। ঠিকাদারের অভিযোগ, বিদ্যুতের লাইন ও জায়গা বুঝিয়ে দিতে বারবার চিঠি দিলেও কোনো উত্তর দেয়নি ডিএনসিসি। উল্টো কার্যাদেশ বাতিল করছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, কাজের পরিবেশ নিশ্চিত না করে কার্যাদেশ বাতিল বেআইনি। নিয়াজ মোর্শেদের 2 পর্ব ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় কিস্তি।
বিজি প্রেস, নাবিস কুমোর, ডিএনসিসি জোন 3, মহাখালী ওয়ারলেস, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, কোকাকোলা, বৌদ্ধ মন্দির এলাকা সহ ঢাকা উত্তর সিটির বিভিন্ন জায়গায় এভাবেই ফুট ওভারব্রিজগুলোর কাজ অসমাপ্ত করে রেখে দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। এতে পথচারীরা সুবিধার বদলে পড়ছেন ভোগান্তিতে, ব্যাহত হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনাও। ওই দিনকে আমি নিজে ব্যথা পাইছি এই জায়গায়, তো এই জায়গাটা অনেকদিন যাবত পরে আছে। রাতের বেলা তো এইটাতে যখন যায় গুতা টুতা লাগে, সিগন্যালগুলো চলার মাঝে একসাথে 3 জন 4 জন করে রাস্তা বাড়াবার হচ্ছে, এই জন্য সিগন্যালগুলো আমরা ঠিকমতো চালাতে পারছি না। 2020 সালের ঢাকা উত্তর সিটি 319 কোটি টাকা বাজেটের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় 36টি ফুট ওভার ব্রিজের কাজ হাতে নেয়। এর মধ্যে মাত্র 3টির কাজ সম্পন্ন করেছে গেল 4 বছরে। গেল বছর এগুলোর মেয়াদ শেষ হয়ে গেলেও এখনও অনেক ফুট ওভারব্রিজ শুধু ভিত্তি ও কলাম পর্যায়ে রয়ে গেছে। আর 11টি সেতুর জন্য ঠিকাদারের কাছে জায়গা হস্তান্তর করতে পারেনি ডিএনসিসি। এই ফুট ওভারব্রিজগুলো 6টি প্যাকেজের আওতায় 6টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। এর মধ্যে SM রহমান ইন্টারন্যাশনালকে গাছ কাটার অভিযোগে ব্ল্যাকলিস্টেড করা হয়, আর SM কনস্ট্রাকশনকে কাজ শেষ করতে বিলম্ব করার অভিযোগে নেই কার্যাদেশ বাতিল করে ডিএনসিসি। উনি যেটা চিঠি দিয়েছে যে আমাদের ড্রয়িং ডিজাইন এবং সবকিছু দেওয়া সত্ত্বেও আমরা কাজ ফেলায় রাখছি, এই কারণে দিয়েছে। মিডিয়ানে তারপরে ছোট নিম গাছ ছিল চিকন, ওই মিডিয়ানে কাজ করার সময় নিম গাছটা পড়ে গেছিল, এই কারণে। তবে SM কনস্ট্রাকশনের দাবি পাবলিক প্রকিউরমেন্ট আইন অমান্য করে তাদের কার্যাদেশ বাতিল করেছে ডিএনসিসি। তারা বারবার ডিএনসিসিকে জায়গা হস্তান্তর ও বিদ্যুতের লাইন অপসারণ চেয়ে চিঠি দিলেও তার কোনো উত্তর ডিএনসিসি দেয়নি। বিভিন্ন ইউটিলিটি সার্ভিস লাইন যেগুলো থাকে এগুলোর যে সরানোর জন্য, অপসারণ করার জন্য বেশ কয়েকবার আমরা চিঠি দিয়েছি, কিন্তু তাদের কোনো রেসপন্স পায় নাই। তবে এ বিষয়ে ডিএনসিসির প্রকল্প কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করে আবার নতুন দরপত্র আহ্বান করা হয়েছে। আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করার জন্য টেন্ডার করছি, তো আশা করি যে কালকে পরশু যদি ওপেন হয় আমরা ডিসেম্বরের ভিতরে ইনশাআল্লাহ করে ফেলবো। আর পাবলিক প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ বলেন, ডিএনসিসি তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্যই আইন অমান্য করে এমনটি করেছেন। এই যে ঠিকাদারের চিঠির কোনো উত্তর দিল না, এতে কিন্তু বোঝা যায় ঠিকাদার যা বলেছে, যে কারণগুলো দেখিয়েছে, দ্যাট ইজ ট্রু। তারপর বিলম্বের জন্য তাকে দায়ী করে আপনি চুক্তি বাতিল করতে পারবেন না, পারবেন না। প্রথম তাকে শোকজ করতে হবে, 28 দিনের নোটিশ দিতে হবে। ঠিকাদারকে কাজের পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব ডিএনসিসিরই বলেও জানান এই বিশেষজ্ঞ। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরও থাকছে। কলম্বিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র, অনিশ্চয়তা কাটিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল। ভোট গ্রহণের জন্য কেনা 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম-এর 1,10,000ই অকেজো, বাকি 40,000ও অকেজো হওয়ার পথে। এরই মধ্যে সব ইভিএম মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে কমিশন বলছে, ইভিএম প্রকল্প নবায়ন না হলে বিপাকে পড়বেন কর্মকর্তা কর্মচারী। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 2018 সালে 3,825 কোটি 24 লাখ টাকা ব্যয়ে কেনা হয় 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম, যার প্রতিটি বাবদ খরচ হয় 2,35,000 টাকা। এগুলোর স্থায়িত্ব কমপক্ষে 10 বছর বলা হলেও 5 বছরের মাথায় বিকল 1 লাখেরও বেশি ইভিএম। বাকি 40,000 সচল থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবেই নষ্ট হতে বসেছে ভোটিং মেশিনগুলো। চলতি বছরের জুনে শেষ হয় ইভিএম প্রকল্পের মেয়াদ। তবে মেয়াদের শেষ দিকে এসে নির্বাচন কমিশন প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বাড়ানোর প্রস্তাব পাঠায় পরিকল্পনা মন্ত্রণালয়ে। একই সঙ্গে প্রকল্পের ব্যয় মেটাতে অবশিষ্ট প্রায় 100 কোটি টাকা দ্রুত ছাড়ের আবেদনও করা হয়। এই মুহূর্তে ইভিএমটা নেওয়ার মতো বর্তমান অবস্থায় নেই, তো সেই কারণেই আরও 1 বছর এটাকে এক্সটেন্ড করতে চাচ্ছে। তো সেই অনুযায়ী আমরা প্ল্যানিং কমিশনে আমাদের প্রস্তাবনা পাঠিয়েছি 1 বছর এক্সটেনশনের জন্য, নো কস্ট এক্সটেনশন। এখানে যেটা ছিল যে আমাদের প্রকল্পে যে অব্যয়িত অর্থ ছিল, সেই অব্যয়িত অর্থ দিয়ে এই 1 বছর এক্সটেনশনটা চাওয়া হয়েছে। প্রকল্পের মেয়াদ না বাড়লে নানা বিপত্তির কথা বলছেন প্রকল্প পরিচালক। এটা প্রকল্প তো মেয়াদ শেষ, তাহলে এখানে যেটা যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে আমাদেরকে শেষ করতে হবে। টাকা স্যাংশন আমাদের তো দিতে হবে, কারণ আমাদের যত বেতন ভাতা এবং আনুষঙ্গিক যে অপারেশনাল কস্ট আছে সেটা তো প্রকল্পের মধ্যে থেকে ধরা। প্রকল্পের মেয়াদের শেষ দিনে প্রযুক্তিবিদদের সঙ্গে বৈঠকও করেছে নির্বাচন কমিশন। সংস্থাটির অতিরিক্ত সচিব জানান, সকলের মতামত পেলে ইভিএমের কারিগরি উন্নয়নে হাত দিবে ইসি। নির্বাচন কমিশন আশাবাদী যে এটা 1 বছর মেয়াদ
নো কস্ট এক্সটেনশন যেটা আমরা বলি, যে আমাদের কোনো ব্যয় বৃদ্ধি ব্যতি রেখে প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানোর জন্য আমরা অনুরোধ করে পরিকল্পনা কমিশনের চিঠি দিয়েছি এবং সেই আলোকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এবং ইভিএম প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হলে একে নির্বাচন কমিশনের আরও কিছু আছে, যে নির্বাচনগুলো বিশেষ করে স্থানীয় সরকারের সকল নির্বাচনগুলো যে বাই ইলেকশন সেটা সবই ইভিএমে করা হবে। ইভিএম মেশিন নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় সংরক্ষণের নিয়ম থাকলেও স্টোর রুমে যাচ্ছে তাইভাবে পড়ে থাকায় নষ্ট হয়েছে মেশিনগুলো। গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন 150 আসনে ইভিএমে ভোট করার আগ্রহ জানিয়ে নতুন করে 9,000 কোটি টাকার দ্বিতীয় প্রকল্পের প্রস্তাবনা দিলেও আর্থিক সংকটে ভেস্তে যায় প্রকল্পটি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।